আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য। আজকের আমরা আলোচনা করব অপুষ্টি ও স্থূলত্ব এই পার্টটি নিয়ে। তাহলে এই অপুষ্টি ও স্থূলত্ব দেখো, ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তাহলে এবার দেখো, প্রথমে আছে গয়টার। তাহলে গয়টার রোগটা হয় কেন? দেখো, আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। গয়টার রোগ দেখো, গলাটা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, খাবার খেতে অসুবিধা হয়। তারপরে আছে কি অ্যানিমিয়া। অ্যানিমিয়া আয়রনের অভাবে অ্যানিমিয়া হয়। দেখো এখানে আছে তোমাদের নানান কারণে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বা লোহিত রক্তকণিকার থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলোতে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়, ফলে কোষগুলির শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা পায়। সামগ্রিকভাবে মানুষটি দুর্বল হয়ে পড়েন, এটাই রক্ত অল্পতা। তারপরে দেখো টেরাচোক। আয়োডিনের অভাবে টেরাচোক হয়। অন্ধত্ব, ভিটামিন এর অভাবে অন্ধত্ব হয়। ম্যারাসমাস, প্রোটিন ও শক্তির অভাবে ম্যারাসমাস রোগ হয়। তারপরে দেখো এবারে, তাহলে খাদ্যের শক্তি উৎপাদক খাদ্য উপাদানগুলোর অভাব ঘটলে অপুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। তাহলে খাদ্যের শক্তির উৎপাদক উপাদানগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড। এছাড়াও শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উপাদান ভিটামিন ও খনিজ লবণ। অভাবে অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা যায়। কৃমির সমস্যা থাকলেও অপুষ্টি হতে পারে। তাহলে এবার দেখো, অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের খাদ্য তালিকায় কোন কোন উপাদান তুমি যোগ করবে, কোন কোন উপাদান তুমি যোগ করবে। তাহলে দেখো, তাহলে খাদ্য তালিকা এটা কি না, ধরো আখ, ভাত, রুটি যোগ করব। তারপরে দেখো প্রোটিনযুক্ত খাদ্য। তাহলে প্রোটিনযুক্ত খাদ্য কি না, দেখো ডাল, মাছ, মাংস। লিপিডযুক্ত খাদ্য, দেখো লিপিডযুক্ত খাদ্য কি খেতে হবে না, তেল, ঘি, ডিমের কুসুম, এবার দেখো ভিটামিন যুক্ত খাদ্য। তাহলে ভিটামিন যুক্ত হচ্ছে ডিম, দুধ, পাকা ফল, খনিজ মৌলযুক্ত খাদ্য, ফল যেমন পেয়ারা, খেজুর, কলা, আপেল, পাকা আম, লিচু এগুলো। সবজির মধ্যে ধরো পটল, চিচিঙ্গা এগুলো, পটল, চিচিঙ্গা এগুলো। তাছাড়াও দেখো মধু, গম ইত্যাদি, মধু। এবার দেখো এই পাতাটা দেখো, এবার দেখো তাহলে এখানে এই শব্দ ভাণ্ডার থেকে এটা পূরণ করতে হবে। এটা পেশি হবে, পেশি। তারপরে দেখো হাড়গুলি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। চামড়া, এটাই চামড়া হবে। আর এটা সরু, হাত পাগুলো চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো, হাত পাগুলো খুব সরু। তার সবগুলো হয়ে গেল। দেখো এবার দেখো শিশুদের এই অপুষ্টিজনিত রোগটি হলো ম্যারাসমাস। এই যে দেখো, শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে এই রোগ দেখা দেয়। উভয়ের অভাব ঘটলে এই রোগ হয়। 1 বছরে কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়।
আবার পাশের ছবিটি দেখো, তাহলে শিশুটির চামড়া গাঢ় বর্ণের, পেট ফোলা, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব করলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো কোয়াশিওর এই রোগটি। আর এই রোগের লক্ষণ এটা ম্যারাসমাস রোগ আর এবং এটা কোয়াশিওর। এবার এই ধরনের শিশুদের সুস্থ করতে তুমি কোন কোন খাদ্য নির্বাচন করবে? তারা দেখো, প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন, কার্বোহাইড্রেট আর ভিটামিনযুক্ত খাবার, এবার ম্যারাসমাস কোয়াশিওর ছাড়াও শিশুদের অপর কিছু প্রধান অপুষ্টিজনিত সমস্যা হলো আয়রনের অভাবে শিশুদের অ্যানিমিয়া, চামচ চাকৃতির নখ হয়, আয়োডিনের অভাবজনিত রোগ গয়টার, জড়বুদ্ধি, টেরা চোখ, ভিটামিন ডির অভাবজনিত রোগে শিশুদের রিকেট রোগ হয়, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি রোগ হয় এবং ভিটামিন এর অভাবজনিত রোগ হচ্ছে অন্ধত্ব রোগ হয়। তাহলে দেখো, এবার বলেছে কি না, কি করে সারানো যায় এই সমস্ত অসুখ, না কি করে সারানো যাবে, না এই সমস্ত খাদ্য খাওয়াতে হবে, তাহলে লৌহ সমৃদ্ধ খাদ্য দেখো, পেয়ারা, আম, আটা, চিড়া, গুড়, কিশমিশ, গোলমরিচ, জোয়ান, জিরা, তিল, কচু, নোটে শাক, ধনেপাতা, পালং শাক, পেঁয়াজকলি, কলমি শাক, মূলো শাক, পটল, চিচিঙ্গা, পাকা আম, তারপরে দেখো আয়োডিন সমৃদ্ধ খাবার, তাহলে আয়োডিন সমৃদ্ধ খাদ্য লবণ আছে, তাছাড়া কি আছে না সামুদ্রিক মাছ আছে, আর কি আছে ডিমের কুসুম, পালং শাক, এবার দেখো ভিটামিন বি যুক্ত খাবার, ঢেঁকি ছাটা চাল, সবুজ শাক সবজি, আর কি মূলো শাক, ছোট মাছ, এবার দেখো ভিটামিন ডি যুক্ত খাদ্য, কি আছে না দুধ আছে, ভিটামিন ডি যুক্ত মাছ আছে, ডিম আছে, মাখন আছে। ভিটামিন এ যুক্ত খাদ্য দেখো, পাকা আম, কমলালেবু, গাজর, কুল, কাঁঠাল, ছানা, ডিম, ধনেপাতা, নোটে শাক, মূলো শাক, তাছাড়া আছে কি পাকা পেঁপে আছে, দুধ আছে, পালং শাক আছে, এবার দেখো নিচের উপসর্গগুলি নানা খাদ্য উপাদানের অভাবে ঘটে। কোন কোন খাদ্য খেলে এই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় তা নিচের তালিকায় লেখো। তাহলে হাত পা বাঁকা কি না ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি কোন খাবার থেকে পাওয়া যায় না মাছ, ডিম, দুধ, মাখন ইত্যাদি। এবার ভিটামিন এ দেখো, ভিটামিন এ তাহলে চোখের মণিতে সাদা দাগ, তাহলে ভিটামিন এ হচ্ছে গাজর,
ডিম, টমেটো, টমেটো, দুধ, পাকা পেঁপে ইত্যাদি। এবার ওইটা আরও কি কি আছে দেখো, পালং শাক, ধনে পাতা, এটা ভিটামিন এ চলছে, তাহলে এগুলো লিখলাম। তারপরে দেখো জিভে মুখের ঘা, মুখের কোণে ঘা, জিভে ঘা, মাড়ি ফোলা ইত্যাদি, ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স আমরা কোন কোন খাবার থেকে পাই, এগুলো তোমাদের অভ্যাস করার জন্য বারে বারে দিচ্ছে। তাহলে দানা শস্য, বাঁধাকপি, মূলো শাক, ছোট মাছ, কাঁচা লঙ্কা ইত্যাদি। এবার প্রোটিনযুক্ত খাবার দেখো, প্রোটিনযুক্ত খাবার আমরা জানি ডাল জাতীয় যত ডাল, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, প্রোটিনযুক্ত খাবার। এবার দেখো ক্যালসিয়ামযুক্ত খাবার, তাহলে দেখো ভাঙানো ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামযুক্ত খাবার কোথায় কোথায় পাবো আমরা, না দেখো দুধ, পনির, দুধ, পনির, পালং শাক, ব্রোকলি, ব্রোকলি। আবার ভিটামিন এ দেখো, এই যে ভিটামিন এ, এটা লিখেছি, এই যে ভিটামিন এ, এখানে লিখেছি ভিটামিন এ, এই যে ভিটামিন এ। এবার দেখো এখান থেকে তাহলে এতক্ষণ আমরা অপুষ্টির জন্য কি কি অসুখ হতে পারে জানলাম। এবার আমরা জানবো টিটু জনদের সমস্যা। মিমোর খাদ্যাভ্যাস, মিমো কি কি প্রতিদিন খায়, ভাত বা রুটি, ডাল, শাকসবজি, ফল, দুধ, তেল, মাছ, মাংস বা ডিম। টিটু কি কি খায় প্রতিদিন, না ভাত বা পরোটা, সবজি, দুধ, তেল, পাঁঠার মাংস, পেস্ট্রি, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস, গুড় বা চিনি। এবার জনের খাদ্যাভ্যাস, জন প্রতিদিন কী কী খায়, রুটি খায়, মাংস খায়, ফ্রাই খায়, আইসক্রিম খায়, রোস্ট খায়, কেক ও ডিম, চিনি, বার্গার, হালকা পানীয়, ফ্রুট জুস। এবার টিটু এবং জনের ওজনের স্বাভাবিকের থেকে অনেক বেশি। বয়স ও উচ্চতা তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার 20% বেশি হলে যে ওই ব্যক্তিকে স্থূল বা মোটা বলা হয়। তাহলে একজন ব্যক্তির বয়স অনুযায়ী যে ওজন হওয়ার কথা তার চাইতে 20% যদি বেশি হয়। তাহলে টিটু ও জনের স্থূলত্বের কারণগুলো কী কী, টিটু আর জন। তাহলে টিটু ও জন হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন, লিপিড, শর্করা, প্রোটিন খাদ্য খেয়েছে। তাহলে কি খেয়েছে, না দেখো প্রোটিনযুক্ত খাবার, এই লিপিডযুক্ত খাবার বেশি খেয়েছে। আপনি টিটু ও জন পরিশ্রমের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করেছে, কম বা বেশি, বেশি খাদ্য গ্রহণ করেছে। এবার দেখো টিটু ও জনের ওই ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে, অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। তাছাড়াও আরও কি কি অসুবিধা হতে পারে। এবার বলেছে এছাড়াও স্থূলত্বের ফলে আর কি কি সমস্যা হতে পারে তার নিজেরা আলোচনা করে তালিকা তৈরি করি। দেখো লিভারের রোগ হতে পারে, লিভারের রোগ, লিভারের রোগ হতে পারে, স্লিপ অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া হতে পারে।
স্লিপ অ্যাপনিয়া হতে পারে, ক্যান্সার হতে পারে, কোলেস্টেরল বাড়তে পারে, গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে, এবার দেখো কি বলেছে, কোন ধরনের খাদ্য গ্রহণ করলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায় তার তালিকা তৈরি করো। তাহলে প্রথমে দেখো এই যে তেল মশলাবিহীন খাবার, ফল খেতে হবে, সবজি খেতে হবে, ডাল খেতে হবে, রুটি খেতে হবে, ছোট মাছ খেতে হবে, তন্তুযুক্ত খাবার খেতে হবে। তাহলে এগুলো খেলে মোটামুটি স্থূলত্বের পরিমাণ হ্রাস করতে পারবে বা কমে যাবে। এবার দেখো, এবার নিচে বিভিন্ন শিশু বা ব্যক্তির ওজন ও উচ্চতা দেওয়া হলো, এর ভিত্তিতে BMI এর মান গণনা করো। তারপর শিক্ষক শিক্ষিকার সাহায্যে বলার চেষ্টা করো কোন কোন ক্ষেত্রে স্থূলত্বজনিত সমস্যার সম্ভাবনা হতে পারে। তাহলে দেখো, একজন মানুষের BMI কত হবে না 18.5 থেকে 25, স্বাভাবিক ওজন কত 25 থেকে 30, বেশি ওজন কত 30 থেকে 40। BMI স্বাভাবিক ওজন কত 18.5 থেকে 25 কেজি, আর 25 থেকে 30 হচ্ছে বেশি ওজন, আর 30 থেকে 40 হচ্ছে স্থূলত্ব। 30 থেকে 40 হচ্ছে স্থূলত্ব। তাহলে এবার দেখো BMI কথার অর্থ কি। এবার দেখো BMI এর পুরো ফুল ফর্ম কি। BMI এর ফুল ফর্ম হলো, বিতে হচ্ছে বডি, এমতে হচ্ছে ম্যাস, আর আইতে হচ্ছে ইন্ডেক্স। এবার দেখো ওজন 62 কেজি, উচ্চতা হচ্ছে 1.57। তাহলে ওজন বাই উচ্চতা স্কোয়ার মানে 62কে 1.57 স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা স্থূলত্বের সম্ভাবনা আছে কি নেই, বা কি কি উপসর্গ দেখা দেয়। এই যে উপসর্গগুলো কি কি এগুলো লিখে, স্থূলত্ব হলে এই উপসর্গগুলো দেখা দিতে পারে সেগুলো লিখতে হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এটার ক্ষেত্রে প্রায় 25 হবে। তাহলে 25 যদি আর স্থূলত্বের সম্ভাবনা আছে নেই, মানে নেই, স্থূলত্বের সম্ভাবনা তাহলে নেই, এটা নর্মাল হবে। তাহলে দেখো এটা হচ্ছে 29 হবে এবং আছে, যেহেতু আছে তাহলে কি কি হবে দেখো এখানে, না লিভারের সমস্যা দেখা দিতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, এগুলো হবে। এবার দেখো তাহলে এবারে স্বাভাবিক ওজন, বেশি ওজন এবং স্থূলত্ব, তাহলে এগুলো এই যে BMI রেট, তাহলে BMI যদি হয় তাহলে দেখো 72কে 1.59 স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা যদি এই যে দেখো এই যে তোমাদের এখানে দেওয়া আছে মাত্রাগুলি দেওয়া আছে, এই মাত্রা দেখে তোমাদের বলতে হবে স্থূলত্বের পরিমাণ আছে কি নেই, এবং যদি থাকে তাহলে যে স্থূলত্বে যে লক্ষণগুলো প্রকাশ পায়, এই যে লক্ষণগুলো প্রকাশ পায় লিখেছি, সেই লক্ষণগুলো তোমাকে ওইখানে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই পার্টটা কিভাবে আমি বোঝালাম, এবং খুব মনোযোগ সহকারে যদি দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং ফাঁকা স্থানগুলিও পূরণ করতে পারবে।